রাত তখন কতটা আমি জানি না। ঘড়িটা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। মুঠোফোনের ব্যাটারি শেষ। চারপাশে এমন অন্ধকার, মনে হচ্ছিল পৃথিবীর সব আলো যেন একসঙ্গে নিভে গেছে। শুধু দূরে কোথাও একটা পেঁচা ডাকছিল, হু হু। তারপর আবার নিস্তব্ধতা। আমি হাঁটছিলাম। না, হাঁটছিলাম না, আমি আসলে দৌড়াচ্ছিলাম। পেছন থেকে কেউ যেন আমাকে অনুসরণ করছিল। আমি বারবার ঘাট ঘুরিয়ে তাকাচ্ছিলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। তবুও আমি জানতাম সে আছে, একদম আমার পেছনে আছে। কারণ আমি তার পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। শুকনো পাতার ওপর ধীরে ধীরে পা পড়ার শব্দ। খাস খাস খাস। আমি দৌড়ের গতি বাড়ালাম। পেছনের শব্দটাও দ্রুত হল। খাস খাস খাস। তারপর হঠাৎ আমার কানের একেবারে কাছে কেউ ফিসফিস করে বলল, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? আমি থমকে দাঁড়িয়ে গেলাম। সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কারণ সেই কণ্ঠস্বরটা আমার নিজের কণ্ঠস্বর। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। আর তারপর যা দেখলাম, সেটা দেখার পর থেকে আজ পর্যন্ত আমি আর কোনোদিন গভীর জঙ্গলের দিকে তাকাতে পারিনি। কারণ গাছের অন্ধকারের ভেতর দাঁড়িয়েছিল আমি নিজেই। একই মুখ, একই পোশাক, একই চোখ, কিন্তু তার ঠোঁটে এমন একটা হাসি ছিল, যে হাসি কোনো জীবিত মানুষের হতে পারে না। সে আমাকে দেখে বলল, তুই তো এখান থেকে বের হতে পারবি না, গি। তারপর সে এক পা সামনে এগিয়ে এল, আর আমি দৌড়ে পালালাম। সেদিন রাতের পর আমার জীবনে যা ঘটেছিল তা কাউকে বলার সাহস আমি কখনো পাইনি। কিন্তু আজ বলছি, কারণ আমি চাই আপনারা যারা এই গল্পটা শুনছেন তারা একটা কথা মনে রাখুন। কোনো জঙ্গল যদি আপনাকে দিনের আলোতেও নিজের ভেতরে ঢুকতে না দেয়, তাহলে রাতের অন্ধকারে সেখানে ঢোকার ভুল কখনো করবেন না। কারণ কিছু জঙ্গল শুধু গাছপালা দিয়ে তৈরি হয় না। কিছু জঙ্গলের ভেতরে কিছু একটা বাস করে, আর সেটা মানুষ নয়। আপনারা শুনছেন হরর বাংলা। আজকের গল্প ভয়ঙ্কর জঙ্গল। গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণ একটা ঘটনা দিয়ে। সেদিন বিকেল থেকেই আকাশটা কেমন মেঘলা ছিল। বৃষ্টি হবে হবে করেও হচ্ছিল না। বাতাসে একটা অদ্ভুত গুমোট ভাব। আমি তখন আমার বন্ধু রাশেদের সঙ্গে বসে চা খাচ্ছিলাম। রাশেদ আমার ছোটবেলার বন্ধু। আমরা দুজন একসঙ্গে বড় হয়েছি। ছেলেটা খুব সাহসী ধরনের ছিল। ভূতপ্রেতের কথা উঠলে হাসত। বলতো, ভূত যদি সত্যিই থাকে আমার সামনে আইসা দাঁড়াক, আমি ভূতেরেও ভয় দেখামু। আমি বলতাম, বেশি সাহস ভালো না, গি। সে হেসে বলতো, তুই আবার এসব বিশ্বাস করিস? আমি কিছু বলতাম না, কারণ ছোটবেলা থেকেই আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা ছিল। আমি কখনো ভূত দেখিনি, কিন্তু কিছু কিছু জায়গায় গেলে আমার বুকের ভেতর অকারণে একটা চাপ অনুভব হতো। মনে হতো কেউ আমাকে দেখছে, কেউ যেন দূর থেকে তাকিয়ে আছে। সেই বিকেলেও ঠিক এমনটাই হচ্ছিল। আমরা চায়ের দোকানের সামনে বসে গল্প করছিলাম। হঠাৎ রাশেদ বলল, চল আজ একটা কাজ করি। আমি বললাম, কি কাজ? সে একটু ঝুঁকে এসে নিচু গলায় বলল, জঙ্গলের ভেতর যাই। আমি হেসে বললাম, কোন জঙ্গল? সে হাত দিয়ে সামনের দিকে ইশারা করল। ওখান থেকে অনেকটা দূরে একটা বিশাল জঙ্গল ছিল। জঙ্গলটা খুব পুরনো। মানুষজন দিনের বেলায়ও খুব একটা ভেতরে যেত না। কেউ বলতো সেখানে বন্য প্রাণী আছে। কেউ বলতো জঙ্গলটা এত ঘন যে একবার ঢুকলে পথ হারানোর সম্ভাবনা আছে। আর গ্রামের বয়স্ক লোকজন বলতো, ওই জঙ্গলে রাত কাটাইস না, গি। ব্যাস, এর বেশি কেউ কিছু বলতো না। আমি বললাম, ওখানে যাবি কেন? রাশেদ বলল, শুনছি জঙ্গলের মাঝখানে একটা পুরনো ঘর আছে, গি। তো ওই ঘরে নাকি আগে একজন পাহারাদার থাকত, গি। তারপর এক রাতে লোকটা নিখোঁজ হয়ে যায়। আমি হেসে বললাম, এইসব গল্প শুনে আমাকে নিয়ে যেতে চাস? রাশেদ বলল, গল্প না, সত্যি, গি। আমি চুপ করে গেলাম। রাশেদ আবার বলল, আজ রাতে যাই, ঘরটা দেখে আসি। আমি বললাম,
রাতেই যেতে হবে? সে মাথা নাড়ল। দিনে গেলে মজা কি? আমি তখনও রাজি ছিলাম না। কিন্তু বন্ধুত্বের একটা ব্যাপার আছে। কখনো কখনো মানুষ এমন কিছু সিদ্ধান্ত নেয় যেটা সে নিজেও জানে ভুল, তবুও নিয়ে ফেলে। সেদিন আমরা ঠিক সেটাই করেছিলাম। সন্ধ্যার পর দুজন একটা ছোট ব্যাগ নিয়ে বের হলাম। ব্যাগে ছিল পানি, শুকনো খাবার, টর্চ আর একটা পুরনো ছুরি। রাশেদের হাতে ছিল শক্তিশালী একটা টর্চ, আমার হাতে একটা ছোট টর্চ। আকাশ তখন আরও কালো হয়ে এসেছে। দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু বৃষ্টি নামছিল না। জঙ্গলের কাছে পৌঁছানোর আগেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। চারপাশের শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে। রাস্তায় কুকুরের ডাক ছিল, মানুষের কথা ছিল, ঝিনি পোকার শব্দ ছিল। কিন্তু জঙ্গলের কাছাকাছি আসতেই সবকিছু যেন থেমে গেল। আমি বললাম, রাশেদ কি? সে বলল, হুম। খেয়াল করছিস? কি? কোনো শব্দ নেই। রাশেদ কয়েক সেকেন্ড চুপ করে থাকল। তারপর হেসে বলল, এই জন্যই তো জায়গাটা মজার। আমি বললাম, মজা লাগছে না ঘি? সে আমার কাঁধে হাত রেখে বলল, ভয় পাস না ঘি। আমরা জঙ্গলের ভেতরে ঢুকলাম। প্রথম কয়েক মিনিট সবকিছু স্বাভাবিক ছিল। গাছের ডাল মাথার ওপর ঝুঁকেছিল, মাটিতে শুকনো পাতা, কোথাও কোথাও কাদা। টর্চের আলো, গাছের ছায়াগুলো অদ্ভুত লাগছিল। আমরা একটা সরু পথ ধরে এগোচ্ছিলাম। রাশেদ সামনে, আমি পেছনে। প্রায় 10 মিনিট পর আমি বুঝতে পারলাম পথটা আর আগের মতো নেই। আমি বললাম, রাশেদ, আমরা ঠিক পথে আছি তো? সে বলল, হ্যাঁ গে। নিশ্চিত? শতভাগ। তুই আগে এসেছিস? না ঘি। আমি থেমে গেলাম। তাহলে এত নিশ্চিত কিভাবে? রাশেদ একটু চুপ করে বলল, লোকজনের কাছ থেকে শুনেছি ঘি। আমি বললাম, কি শুনেছিস? সে বলল, এই পথ ধরলে একটা শুকনো গাছ পাবি, তারপর বাদিকে যাবি, তারপর একটা ছোট খোলা জায়গা, সেখান থেকে সোজা গেলে ঘর। আমরা সামনে এগিয়ে গেলাম। কিছুক্ষণ পর সত্যিই একটা শুকনো গাছ দেখা গেল। গাছটা দেখে আমার শরীর কেমন শিউরে উঠল, কারণ গাছটার কাণ্ডে মানুষের মুখের মতো একটা আকৃতি তৈরি হয়েছিল। দুটি কালো গর্তের মতো অংশ চোখের মতো, আর নিচে একটা ফাঁক, যেন মুখ হা করে আছে। রাশেদ টর্চ দিয়ে গাছটার দিকে তাকিয়ে বলল, দেখেছিস? আমি বললাম, চল। সে হেসে বলল, কি হলো? কিছু না ঘি। আমরা বাদিকে মোড় নিলাম। কিছু দূর যাওয়ার পর একটা খোলা জায়গা পেলাম। রাশেদ খুশি হয়ে বলল, দেখলি? আমি বলেছিলাম ঘি। আমি কোনো উত্তর দিলাম না, কারণ আমার তখন একটা অন্য জিনিস চোখে পড়েছে। খোলা জায়গার মাঝখানে মাটিতে একটা ছোট্ট কাঠের পুতুল পড়েছিল। পুতুলটা দেখতে মানুষের মতো, কিন্তু তার মুখ ছিল না, শুধু মসৃণ কাঠ। আমি পুতুলটার কাছে গেলাম না। রাশেদ বলল, ওটা কি? আমি বললাম, জানি না ঘি। সে পুতুলটা তুলে নিল, তারপর বলল, মজার তো। আমি বললাম, ফেলে দেখি। কেন? ভালো লাগছে না ঘি। রাশেদ হেসে পুতুলটা ব্যাগে ঢুকিয়ে ফেল। সেই মুহূর্তে দূরে কোথাও একটা শব্দ হল, ঠক। আমরা দুজনই চুপ। আবার ঠক। মনে হলো কাঠের কিছু একটা পড়েছে। রাশেদ টর্চ তুলে ধরল। কে? কোনো উত্তর নেই। সে আবার বলল, কেউ আছেন? নীরবতা। তারপর খুব দূর থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে এল, হি হি হি। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি বললাম, চল ফিরে যাই। রাশেদ এবার হাসল না। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর বলল, শিশু এখানে কিভাবে আসবে? আমি বললাম, জানি না ঘি। আবার হাসির শব্দ, এইবার একটু কাছে, হি হি হি। রাশেদ টর্চের আলো চারপাশে ঘুরাল। কেউ নেই।
আমি বললাম, রাশেদ চল। সে মাথা নাড়ল। আমরা এগিয়ে চললাম। কিন্তু সেই মুহূর্ত থেকেই জঙ্গলটা বদলে গেল। আগে যেখানে বাতাস ছিল সেখানে বাতাস নেই। গাছের পাতাগুলো নড়ছে না। কিন্তু আমাদের পেছনে শুকনো পাতার উপর মাঝে মাঝে শব্দ হচ্ছে, খাস খাস খাস। আমি পেছনে তাকালাম। কিছু নেই। আবার হাঁটলাম। আবার শব্দ, খাস খাস খাস। আমি রাশেদকে বললাম, কেউ আমাদের ফলো করছে কি? সে বলল, পশু হবে। কোনো পশু মানুষের মতো হাঁটে? সে কিছু বলল না। কিছুক্ষণ পর আমরা একটা পুরনো ঘরের সামনে এসে দাঁড়ালাম। ঘরটা সত্যিই ছিল। চারপাশে গাছের ভেতরে অর্ধেক ঢাকা। দরজাটা বাঁকা। জানালার কাঠ পচে গেছে। ছাদে শ্যাওলা। ঘরের সামনে মাটিতে একটা পুরনো লোহার খুঁটি। রাশেদ বলল, এইটাই কি? আমি বললাম, চল ফিরে যাই। সে বলল, এত দূর এসে? হ্যাঁ গে, ভেতরে একবার দেখে যাই। আমি বললাম, না ঘি। রাশেদ আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। তুই বাইরে দাঁড়া ঘি। সে দরজা ঠেলে খুলল। কডরর শব্দটা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। রাশেদ ভেতরে ঢুকে গেল। আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। টর্চের আলো দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করলাম। ঘরের ভেতরে একটা কাঠের টেবিল, একটা ভাঙা চেয়ার, দেয়ালে কিছু পুরনো দাগ, আর মেঝেতে একটা লম্বা কালো দাগ, যেন কোনো ভারী জিনিস টেনে নিয়ে যাওয়া হয়েছে। রাশেদ বলল, এদিকে আয়। আমি বললাম, কি? দেয়ালটা দেখ। আমি ভেতরে ঢুকলাম। দেয়ালে অনেকগুলো আঁচড়। প্রথমে মনে হলো পশুর আঁচড়, কিন্তু টর্চের আলো একটু কাছে নিয়ে যেতেই বুঝলাম ওগুলো হাতের নখের দাগ, মানুষের নখের দাগ, একটার পর একটা, দেয়ালের নিচ থেকে উপরের দিকে, যেন কেউ দেয়ালে উঠে যাওয়ার চেষ্টা করেছিল। আমি বললাম, চল। রাশেদ এবার চুপ। তারপর দেয়ালের পাশে একটা পুরনো বাক্স দেখতে পেল। বাক্সটা খুলতেই ভেতরে কয়েকটা কাগজ, একটা পুরনো ডায়েরি। রাশেদ সেটা হাতে নিল। আমি বললাম, নিয়ে কি করবি? সে বলল, দেখবি। ডায়েরির প্রথম কয়েক পৃষ্ঠা ছেঁড়া। তারপর একটা লেখা, কালি অনেকটাই মুছে গেছে। রাশেদ টর্চ ধরে পড়তে লাগল। আজ আবার জঙ্গলের ভেতর শব্দ শুনলাম গে। তারপর আরেক লাইন, গাছের আড়ালে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম গি। আরেক পৃষ্ঠা, সে মানুষ নয় গি। আমার বুক কেঁপে উঠল। রাশেদ পড়তে থাকল, গত 3 রাত ধরে সে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে গি। সে কথা বলে না গি, শুধু তাকিয়ে থাকে। তারপর একটা পৃষ্ঠা পুরো কালো কালি দিয়ে ঘষে দেওয়া। পরের পাতায় মাত্র একটা বাক্য, আজ সে আমার গলায় কথা বলেছে গি। রাশেদ পড়া বন্ধ করল। আমি বললাম, চল। সে এবার সত্যিই ডায়েরিটা বন্ধ করল। আমরা ঘর থেকে বের হলাম। কিন্তু বাইরে এসে দেখি কিছু একটা বদলে গেছে। যেদিক দিয়ে এসেছিলাম সেই পথ নেই। চারদিকে একই রকম গাছ, একই রকম অন্ধকার। আমি বললাম, রাশেদ কি? সে বলল, আমরা কোনো দিক দিয়ে এসেছিলাম। সে চারপাশে তাকাল। তারপর বলল, এই দিকে কি? আমি বললাম, নিশ্চিত? সে বলল, হ্যাঁ গে। আমরা হাঁটতে শুরু করলাম। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, কিন্তু পরিচিত কোনো জায়গা পেলাম না। আমি বললাম, আমরা ভুল পথে যাচ্ছি। রাশেদ বলল, না ঘি। তাহলে শুকনো গাছ কোথায়? সে থেমে গেল। তার মুখের হাসি উধাও। আমরা পেছনে ফিরে তাকালাম। কিছুই নেই। হঠাৎ রাশেদ বলল, পুতুলটা কোথায়? আমি বললাম, তোর ব্যাগে গি। সে ব্যাগ খুলল। পুতুলটা নেই। আমি বললাম, কিভাবে?
রাশেদ ব্যাগের সবকিছু বের করে ফেল। পুতুল নেই। তারপর আমরা দুজন একই সঙ্গে একটা শব্দ শুনলাম, ঠক, আমাদের ঠিক পেছনে। আমি ঘুরে দাঁড়ালাম। পুতুলটা মাটিতে পড়ে আছে। কিন্তু আমরা তো ওখানে আসিনি। রাশেদ পুতুলটার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি এটা উঠাব না গি। আমি বললাম, ভালো করছিস উই। আমরা অন্যদিকে হাঁটতে শুরু করলাম, পেছনে না তাকিয়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পর শিশুর হাসি আবার শুনলাম, এইবার একদম কাছ থেকে। হি হি হি। রাশেদ আমার হাত চেপে ধরল। দৌড় উ। আমরা দৌড়ালাম, জানি না কতক্ষণ, শুধু দৌড়াচ্ছি। হঠাৎ আমার পা একটা গর্তে ঢুকে গেল। আমি পড়ে গেলাম। রাশেদ আমাকে টেনে তুলল। লাগছে? আমি বললাম, না ঘি। সে নিচে টর্চ ফেল। গর্তটা খুব গভীর, আর তার ভেতরে একটা মানুষের হাতের হাড়। আমরা দুজনই জমে গেলাম। আরও একটু আলো ফেলতেই দেখা গেল সেখানে শুধু একটা হাড় নয়, অনেকগুলো। কেউ যেন মাটির নিচে অনেক মানুষকে পুঁতে রেখেছে। রাশেদ ফিসফিস করে বলল, চল উই। আমরা দৌড়ে সরে এলাম। কিছু দূর গিয়ে একটা বর গাছের নিচে থামলাম। রাশেদ হাঁপাচ্ছিল। আমি বললাম, আমরা পুলিশকে বলবো। সে বলল, আগে বের হই কি। তারপর হঠাৎ আমার টর্চ নিভে গেল। আমি টর্চটা ঝাঁকালাম, কাজ হলো না। রাশেদের টর্চও একবার ঝিলমিল করে নিভে গেল। চারপাশ অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার। আমি বললাম, রাশেদ? কোনো উত্তর নেই। রাশেদ? আবার কোনো উত্তর নেই। আমি হাত বাড়িয়ে তার কাঁধ খুঁজলাম, কেউ নেই। রাশেদ? এইবার দূর থেকে তার কণ্ঠস্বর এল, আমি এখানে। আমি শব্দের দিকে এগোলাম। কোথায়? সে বলল, এই দিকে। কি? আমি হাঁটতে লাগলাম। তারপর আবার শুনলাম, এই দিকে আয় গি। আমি আরও এগোলাম। হঠাৎ থেমে গেলাম, কারণ শব্দটা এবার আমার ডান দিক থেকে আসছে। কিন্তু কয়েক সেকেন্ড আগে একই কণ্ঠস্বর বাম দিক থেকে এসেছিল। রাশেদ? কোনো উত্তর নেই। তারপর চারদিক থেকে একই কণ্ঠস্বর ভেসে এল, এইদিকে আয় গি, এইদিকে আয় গি, এইদিকে আয় গি। আমি বুঝলাম, ওটা রাশেদ নয়, কেউ রাশেদের গলায় কথা বলছে। আমি দৌড়ে বিপরীত দিকে ছুটলাম। হঠাৎ একটা গাছের ডালে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। মাথায় প্রচণ্ড আঘাত পেলাম। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দেখি রাশেদ আমার পাশে বসে আছে। তার মুখ ফ্যাকাসে। সে বলল, তুই এতক্ষণ কোথা ছিলি? আমি উঠে বসে বললাম, তুই আমাকে ডাকছিলি গি। সে মাথা নাড়ল। আমি তোকে ডাকিনি গি। তাহলে? সে আমার দিকে তাকাল। আমি তোকে খুঁজছিলাম গি। আমি কিছু বললাম না। সে বলল, তুই কি কারো সঙ্গে কথা বলছিলি? আমি বললাম, না ঘি। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোর পেছনে কেউ ছিল? আমি ঘুরে তাকালাম, কেউ নেই। রাশেদ বলল, আমি দেখেছি গু। কি দেখেছিস? সে ঠোঁট শুকিয়ে বলল, তোর মতো দেখতে একজন। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। কি বলছিস? তুই যখন দৌড়াচ্ছিলি তখন তোর পেছনে আরেকজন দৌড়াচ্ছিল। আমি বললাম, তুই আগে বলিসনি কেন? সে বলল, ভয় পেয়ে গেছিলাম ঘি। আমরা কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর রাশেদ বলল, আমাদের এখান থেকে বের হতে হবে গি। আমরা আবার হাঁটা শুরু করলাম। এবার আমরা ঠিক করলাম, কোনো শব্দ শুনলে তার দিকে যাব না। কেউ ডাকলে উত্তর দেব না। কোনো কিছু দেখতে পেলেও থামব না। কিন্তু জঙ্গল যেন আমাদের নিয়ম জানত। কিছুক্ষণ পর একটা পরিচিত কণ্ঠস্বর শুনলাম, আমার মায়ের কণ্ঠস্বর, বাবা। আমি থেমে গেলাম। রাশেদ আমার হাত ধরে বলল, শুনবি না গি? আবার কণ্ঠস্বর, বাবা, এদিকে আয় গি।
আমার চোখে পানি চলে এল। কণ্ঠস্বরটা এত বাস্তব ছিল, মনে হচ্ছিল আমার মা সত্যিই জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আমাকে ডাকছেন। আমি বললাম, আমার মা এখানে কিভাবে? রাশেদ বলল, ওটা তোর মা না গি। কিভাবে বুঝলি? সে বলল, কারণ তোর মা কখনো তোকে এই নামে ডাকেন না গি। আমি থেমে গেলাম। সত্যি, কণ্ঠস্বরটা মায়ের মতো ছিল, কিন্তু ডাকটা ঠিক ছিল না। তারপর সেই কণ্ঠস্বর বদলে গেল। মায়ের কণ্ঠস্বর থেকে ধীরে ধীরে একটা কর্কশ কণ্ঠস্বর বের হল। তুই আমাকে চিনতে পারলি না? আমি আর দাঁড়ালাম না, দৌড়ালাম। রাশেদও দৌড়াল। হঠাৎ সামনে একটা আলো দেখা গেল। আমরা ভেবেছিলাম বের হওয়ার পর। দুজন দৌড়ে আলোর দিকে গেলাম, কিন্তু কাছে গিয়ে দেখি আলোটা একটা ছোট ঘরের ভেতর থেকে আসছে। ঘরটা অদ্ভুতভাবে পরিষ্কার। জঙ্গলের মাঝখানে এমন ঘর থাকার কথা নয়। দরজা খোলা, ভেতরে একটা কেরোসিন বাতি জ্বলছে। রাশেদ বলল, ঢুকবো? আমি বললাম, না ঘি। ঠিক তখন ঘরের ভেতর থেকে একজন বৃদ্ধের কণ্ঠস্বর এল, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আমরা দুজন জমে গেলাম। বৃদ্ধ আবার বললেন, ভেতরে আয়। রাশেদ আমার দিকে তাকাল। আমি মাথা নাড়লাম, না। বৃদ্ধ বললেন, ভয় পাস না, আমি মানুষ কি। এই কথাটা শুনেই আমার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হল। যে সত্যিকারের মানুষ, সে নিজেকে মানুষ বলে পরিচয় দেয় কেন? রাশেদ ধীরে ধীরে পিছিয়ে আসতে লাগল। বৃদ্ধ বললেন, দেরি হয়ে যাচ্ছে গি। তারপর বাতিটা নিভে গেল। ঘরের ভেতর থেকে একটা শব্দ এল, খাস। তারপর খাস খাস। মনে হলো কেউ চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে আমাদের দিকে আসছে। আমরা দৌড় দিলাম, পেছনে তাকাইনি। কতক্ষণ দৌড়েছি জানি না। হঠাৎ রাশেদ চিৎকার করে উঠল, ওই দেখ, সামনে একটা খোলা জায়গা, আর তার ওপারে জঙ্গলের শেষ প্রান্তের মতো কিছু একটা দেখা যাচ্ছে। আমরা দৌড়ে গেলাম। হঠাৎ রাশেদ থেমে গেল। আমি তার সঙ্গে ধাক্কা খেলাম। কি হয়েছে? সে কোনো উত্তর দিল না। আমি সামনে তাকালাম। আমাদের সামনে একটা গাছ। গাছটার কাণ্ডে মানুষের মুখের মতো আকৃতি, দুটি কালো চোখ, একটা ফাঁকা মুখ। আমি বুঝলাম, এটা সেই শুকনো গাছ যেটা আমরা প্রথমে দেখেছিলাম। মানে, আমরা ঘুরে আবার একই জায়গায় ফিরে এসেছি। রাশেদ মাথায় হাত দিয়ে বসে পড়ল। অসম্ভব। আমি বললাম, আমরা একই জায়গায় ফিরে আসছি কি? সে বলল, জঙ্গলটা আমাদের ঘুরাচ্ছে গি। আমি বললাম, জঙ্গল না গি। সে আমার দিকে তাকাল। আমি বললাম, কেউ আমাদের ঘুরাচ্ছে গি। ঠিক তখন গাছটার পেছন থেকে একটা শব্দ হল, ভুল বলছিস ই। আমরা দুজন ধীরে ধীরে তাকালাম। গাছের আড়াল থেকে একজন বেরিয়ে এল। আমার বুকের ভেতর যেন থেমে গেল। সে দেখতে আমার মতো, একই পোশাক, একই মুখ, একই চুল, একই চোখ। সে হাসল। রাশেদ পিছিয়ে গেল। আমি কিছু বলতে পারছিলাম না। সে আমার দিকে তাকিয়ে বলল, অনেক দেরি করে ফেলেছিস গি। আমি কাপা গলায় বললাম, তুই কে? সে বলল, তুই কি? আমি, হ্যাঁ গে। মিথ্যা। সে মাথা কাত করল। তাহলে কাছে এসে দেখ। আমি এক পা পিছিয়ে গেলাম। সে আবার বলল, তুই যখন ছোট ছিলি তখন একবার এই জঙ্গলে এসেছিলি কি? আমি থমকে গেলাম। আমি কোনোদিন এই জঙ্গলে আসিনি, অন্তত আমার মনে নেই। সে বলল, মনে নেই? আমি চুপ। তোর বাবা তোকে নিয়ে এসেছিল। আমার বুক কেঁপে উঠল, কারণ আমার বাবার একটা পুরনো কথা মনে পড়ল। আমি ছোটবেলায় একবার হারিয়ে গিয়েছিলাম। কয়েক ঘন্টা পর আমাকে পাওয়া গিয়েছিল, কিন্তু সেই ঘটনার কথা বাড়িতে কেউ কখনো বিস্তারিত বলেনি। আমি বললাম, তুই এসব জানিস কিভাবে? সে হাসল, কারণ আমি তখনও তোর সঙ্গে ছিলাম কি।
রাশেদ আমার হাত ধরে টান দিল। চল। আমরা দৌড় দিলাম। পেছন থেকে সেই কণ্ঠস্বর এল, দৌড়া উ, যত দৌড়াবি উ, তত আমার কাছে আসবি কি। আমি আর পেছনে তাকালাম না। কিন্তু কয়েক সেকেন্ড পর রাশেদ হঠাৎ আমার হাত ছেড়ে দিল। আমি দৌড়াতে দৌড়াতে বুঝতেই পারিনি। তারপর পিছনে তাকিয়ে দেখি রাশেদ নেই। আমি চিৎকার করলাম, রাশেদ! কোনো উত্তর নেই। আমি ফিরে গেলাম। তার পায়ের ছাপও নেই। মনে হলো সে কখনো আমার সঙ্গে ছিলই না। আমি একা, সম্পূর্ণ একা, জঙ্গলের মাঝখানে। তখন দূরে একটা গাছের নিচে তাকে দেখতে পেলাম। সে দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গেলাম। রাশেদ! সে ধীরে ধীরে আমার দিকে তাকাল। তার মুখে অদ্ভুত একটা হাসি। আমি থেমে গেলাম। তুই ঠিক আছিস? সে বলল, হ্যাঁ গে। তার গলাটা রাশেদের মতো, কিন্তু চোখ দুটো রাশেদের ছিল না। আমি বললাম, চল উই। সে বলল, কোথায়? বের হব কি? সে হাসল, আমরা তো বের হয়েই গেছি কি। আমি চারপাশে তাকালাম। আমার বুক কেঁপে উঠল, কারণ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা সেই পুরনো ঘরের সামনে। রাশেদ বলল, ভেতরে চল উ। আমি বললাম, না ঘি। সে বলল, তুই না গেলে ও বের হবে কি। কে? সে উত্তর দিল না, শুধু ঘরের দিকে তাকিয়ে রইল। তারপর ফিসফিস করে বলল, ও অপেক্ষা করছে ঘি। আমি পিছিয়ে গেলাম। তুই রাশেদ না ঘি। সে এবার আমার দিকে তাকাল। তার মুখের চামড়া যেন একটু একটু করে বদলে যেতে লাগল। চোখ কোটরের ভেতর ঢুকে গেল। ঠোঁট অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেল। আর সে হাসতে হাসতে বলল, ঠিক ধরেছিস উ। আমি দৌড় দিলাম। পেছন থেকে তার হাসি। তারপর একসঙ্গে অনেকগুলো কণ্ঠস্বর। কেউ আমার নাম ধরে ডাকছে, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ বলছে, ফিরে আয় উ। কেউ বলছে, এখানেই থাকবি। কেউ বলছে, তুই তো আমাদেরই একজন ভি। আমি দৌড়াতে দৌড়াতে একটা উঁচু গাছের নিচে এসে পড়লাম। সেখানে মাটিতে একটা পুরনো লোহার বাক্স দেখতে পেলাম। কেন জানি না, বাক্সটা খুললাম। ভেতরে একটা ছবি। ছবিটা হাতে নিয়ে আমার হাত কাঁপতে লাগল। ছবিতে তিনজন মানুষ। একজন আমার বাবা, একজন আমি, ছোটবেলার আমি, আর তৃতীয়জন আমার মতো দেখতে একটা ছেলে। আমি ছবিটা উল্টে দেখলাম। পেছনে লেখা, ওকে রেখে আসতে পারিনি কি। আমার মাথা ঘুরে গেল। ছোটবেলায় আমি একা ছিলাম না? তাহলে এই ছেলেকে? হঠাৎ আমার মাথার ভেতর একটা দৃশ্য ভেসে উঠল। আমি ছোট, আমার বাবা আমার হাত ধরে জঙ্গলের ভেতর হাঁটছেন। আমার পাশে আরেকটা ছেলে, সে দেখতে আমার মতো। আমরা একটা গাছের সামনে দাঁড়িয়েছি। বাবা কাঁদছেন। তিনি বলছেন, তুই আমার ছেলে না কি। ছেলেটা কাঁদছে, আমাকে রেখে যেও না গি। বাবা বলছেন, তোর জায়গা এখানে গি। তারপর ছেলেটা আমার দিকে তাকিয়ে বলছে, তুই আমাকে নিয়ে যাবি। আমি ছোটবেলার আমি বাবার হাত ধরে পিছিয়ে যাচ্ছি। আর সেই ছেলেটা গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছে। তারপর হঠাৎ তার কান্না থেমে যায়। সে হাসে আর বলে, আমি অপেক্ষা করব উই। দৃশ্যটা হঠাৎ শেষ হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। সবকিছু মনে পড়ে গেছে। আমি বুঝতে পারলাম, আমার বাবা আমাকে ছোটবেলায় একবার এই জঙ্গলে নিয়ে এসেছিলেন। কিন্তু তিনি আমাকে একা আনেননি। আমার সঙ্গে ছিল আমার যমজ ভাই, যে জন্মের পর থেকেই অস্বাভাবিক ছিল। পরিবারের লোকজন বলতো সে মানুষদের মতো ছিল না। সে সবসময় অন্ধকারের দিকে তাকিয়ে থাকত। একদিন সে নিখোঁজ হয়ে যায়। বাবা বলেছিলেন সে মারা গেছে, কিন্তু সত্যিটা ছিল অন্য। বাবা তাকে এই জঙ্গলে রেখে গিয়েছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন ওর ভেতরে মানুষের কিছু নেই। আমি তখন এত ছোট ছিলাম যে কিছুই মনে রাখিনি, কিন্তু জঙ্গল ভুলে যায়নি।
আমার ভাইও ভুলে যায়নি। সে অপেক্ষা করছিল বছরের পর বছর, শুধু আমার জন্য। হঠাৎ পেছন থেকে সেই পরিচিত কণ্ঠস্বর এল, ভাই ই। আমি ধীরে ধীরে ঘুরলাম। সে দাঁড়িয়ে আছে, আমার মতো দেখতে, কিন্তু এবার তার মুখে কোনো হাসি নেই। সে বলল, তুই আমাকে মনে করতে পেরেছিস কি? আমি বললাম, তুই কি চাস? সে বলল, যেটা আমার ছিল। কি? সে আমার দিকে তাকিয়ে বলল, তোর জীবন। আমি পিছিয়ে গেলাম। সে এক পা এগিয়ে এল, তুই বাইরে থাকবি কি? মানুষের সঙ্গে থাকবি কি? হাসবি ভালোবাসবি বাঁচবি। আর আমি? সে নিজের বুকের দিকে আঙুল তুলল। আমি এখানে পচব। আমি কিছু বললাম না। সে বলল, আজ তুই আমার জায়গায় থাকবি কি? আমি দৌড় দিলাম, কিন্তু এবার জঙ্গল যেন জীবন্ত হয়ে উঠল। গাছের ডালগুলো আমার পথ আটকে দিচ্ছে, শিক পায়ে জড়িয়ে যাচ্ছে। চারপাশে অসংখ্য চোখ, গাছের ফাঁক থেকে সাদা চোখ জ্বলছে। আমি চিৎকার করলাম, আমাকে যেতে দাও। সব দিক থেকে একই কণ্ঠস্বর, যেতে দাও যেতে দাও যেতে দাও। তারপর হঠাৎ সব নিস্তব্ধ। আমার সামনে একটা সরু পথ খুলে গেল। পথের শেষে দূরে আলো। আমি দৌড়ালাম, আর ঠিক তখনই পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখল। আমি ঘুরলাম, আমার ভাই। সে বলল, বিদায়। তারপর আমার চোখের সামনে সব অন্ধকার। যখন জ্ঞান ফিরল, ভোর হয়ে গেছে। আমি জঙ্গলের বাইরে পড়েছিলাম। আমার শরীরে অসংখ্য আঁচ, কাপড় কাদা আর রক্তে ভেজা। মানুষজন আমাকে ঘিরে দাঁড়িয়েছিল। আমি উঠে বসে প্রথমেই জিজ্ঞেস করলাম, রাশেদ কোথায়? সবাই চুপ, কেউ উত্তর দিল না। পরে জানতে পারলাম, রাশেদ আমার সঙ্গে জঙ্গলে ঢোকেইনি। আমি একাই নাকি জঙ্গলের দিকে গিয়েছিলাম। লোকজন আমাকে ভোরে জঙ্গলের বাইরে পেয়েছিল। আমার পাশে কেউ ছিল না। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি বললাম, না, রাশেদ আমার সঙ্গে ছিল। কেউ কিছু বলল না। তারপর একজন আমার হাতে একটা জিনিস দিল। আমি তাকিয়ে দেখি, সেই কাঠের পুতুল, যেটা রাশেদ জঙ্গলে পেয়েছিল। আমি পুতুলটা মাটিতে ছুঁড়ে ফেললাম। কিন্তু সেই রাতে বাড়িতে ফিরে আমার ঘরের টেবিলের ওপর পুতুলটা আবার দেখতে পেলাম। আমি কাউকে কিছু বলিনি। সেই রাতেই প্রথমবার আমার ঘরের বাইরে পায়ের শব্দ শুনলাম, খাস খাস খাস। আমি দরজা খুললাম না। কেউ বাইরে দাঁড়িয়েছিল। তারপর দরজার ওপাশ থেকে আমার নিজের কণ্ঠস্বর এল, ভাই। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। দরজা খোল। আমি খুললাম না। আমি তোকে নিতে আসছি কি। আমি বিছানার নিচে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর শব্দ থেমে গেল। আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে আমি বুঝলাম সব শেষ হয়নি। কারণ আয়নায় আমি একা ছিলাম না। আমার পেছনে দাঁড়িয়ে ছিল আরেকজন, আমার মতো দেখতে। সে আয়নার ভেতর থেকে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, সে আরও কাছে এসেছে। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হল না। তারপর সে আয়নার কাছে আঙুল দিয়ে লিখল, আমি বের হয়ে এসেছি। সেদিন থেকে আমার জীবন বদলে গেল। দিনের বেলায় সব স্বাভাবিক, কিন্তু রাত হলেই কেউ আমার ঘরের বাইরে হাঁটে। কখনো দরজায় নক করে, কখনো জানালার পাশে দাঁড়ায়, কখনো আমার মায়ের গলায় কথা বলে, কখনো রাশেদের গলায়, কখনো আমার নিজের গলায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, কখনো কখনো আমি ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের দরজা খোলা, মেঝেতে ভেজা পায়ের ছাপ। আর সেই পায়ের ছাপ আমার বিছানার পাশে এসে থেমে গেছে। আমি কারো কাছে কিছু বলিনি, কারণ আমি জানি সে এখনো আমাকে নিতে চায়। কয়েক মাস পর আমি আবার সেই জঙ্গলের কাছাকাছি গিয়েছিলাম। দিনের আলো, অনেক মানুষের সঙ্গে,
আমি দূর থেকে জঙ্গলের দিকে তাকালাম। সবকিছু স্বাভাবিক, গাছ, পাতা, বাতাস, পাখির ডাক। কিন্তু তারপর জঙ্গলের ভেতর থেকে একটা ছোট ছেলে বেরিয়ে এল। সে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম না, কারণ মুখটা ছায়ায় ঢাকা। আমি চোখ সরিয়ে নিলাম, আবার তাকিয়ে দেখি কেউ নেই, শুধু মাটিতে পড়ে আছে সেই কাঠের পুতুল। আমি আর কোনোদিন ওই জঙ্গলের দিকে যাইনি। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ কয়েকদিন আগে রাতে আমি আবার সেই পায়ের শব্দ শুনলাম, খস খস খস। আমি দরজার কাছে গেলাম, দরজার নিচের ফাঁক দিয়ে বাইরে তাকালাম। একজোড়া পা দেখা যাচ্ছে, খালি পা, কাদায় ভেজা। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। তারপর দরজার ওপাশ থেকে কণ্ঠস্বর এল, আমার নিজের কণ্ঠস্বর, ভাই পাস না গি। আমি চোখ বন্ধ করলাম। আমি তোকে মারতে আসিনি গি। দরজায় 3 বার নক হলো, ঠক ঠক ঠক। তারপর সে বলল, আমি শুধু আমার জায়গাটা নিতে এসেছি গি। আমি দরজা খুলিনি। কিছুক্ষণ পর সব চুপ হয়ে গেল। সকালে দরজা খুলে দেখি দরজার সামনে কাদা দিয়ে একটা বাক্য লেখা, পরের বার দরজা খুলবি গি। তার নিচে একটা ছোট্ট কাঠের পুতুল, আর পুতুলটার মুখে এবার চোখমুখ তৈরি করা। চোখ দুটো আমার মতো, মুখটাও আমার মতো, কিন্তু ঠোঁটে সেই একই হাসি, যে হাসি আমি প্রথম দেখেছিলাম সেই জঙ্গলের অন্ধকারে। সেই দিন আমি বুঝলাম, কিছু জায়গা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে, কিন্তু কিছু জায়গা মানুষের ভেতর থেকে বের হয় না। জঙ্গলটা এখনো আছে, গাছগুলো হয়তো আরও বড় হয়েছে, শিকড়গুলো হয়তো আরও গভীরে গেছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আমি জানি না সেই জঙ্গলের ভেতরে এখন কতজন মানুষের কণ্ঠস্বর জমে আছে। কতজন সেখানে পথ হারিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে, কতজনের মুখ অন্য কারো মুখ হয়ে গেছে, আর কতজন মানুষ বাড়ি ফিরে এসেছে। কিন্তু সত্যি বলতে, তারা আদৌ মানুষ হয়ে ফিরেছে কিনা আমি জানি না। তবে একটা কথা আমি আজও মনে রাখি, সেদিন জঙ্গলের ভেতর আমার ভাই আমাকে বলেছিল, যত দৌড়াবি তত আমার কাছে আসবি গি। আমি দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে এসেছিলাম, কিন্তু এখন বুঝি সে আমাকে ভুল বলেনি। আমি জঙ্গল থেকে বের হয়েছিলাম ঠিকই, কিন্তু জঙ্গলটা আমার ভেতর থেকে বের হয়নি। আর আজও গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, যখন বাতাস থেমে যায়, যখন দূরে কোথাও শুকনো পাতার ওপর কারো পায়ের শব্দ শোনা যায়, খস খস খস, তখন আমি জানি সে এসেছে, আমার দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, শুধু অপেক্ষা করছে আমি কখন দরজাটা খুলব, আর কখন সে আমার জায়গাটা পুরোপুরি নিয়ে নেবে। আপনারা যারা এতক্ষণ হরর বাংলা সঙ্গে থেকে এই গল্পটা শুনলেন, তাদের একটা কথা বলি, জীবনে অনেক জায়গা আছে যেখানে কৌতূহল নিয়ে যাওয়া যায়, অনেক অন্ধকার আছে যেখানে টর্চ জ্বালিয়ে আলো করা যায়, কিন্তু এমন কিছু অন্ধকার আছে যেখানে আলো নিয়ে ঢুকলেও আলো ফিরে আসে না। আর এমন কিছু জঙ্গল আছে যেখানে হারিয়ে গেলে পথ খুঁজে পাওয়া যায় না, কারণ সেখানে পথ নেই, সেখানে শুধু অপেক্ষা করে কিছু চোখ, কিছু কণ্ঠস্বর, আর এমন কিছু মুখ যেগুলো দেখতে আপনার নিজের মুখের মতো। তাই কোনোদিন যদি গভীর রাতে কোনো অচেনা জঙ্গল থেকে আপনার নিজের কণ্ঠস্বর ভেসে আসে, এই দিকে আয় গি, তাহলে দয়া করে ফিরে তাকাবেন না, উত্তর দেবেন না, আর কোনোভাবেই সেই কণ্ঠস্বরের পেছনে হাঁটবেন না, কারণ হয়তো ওপাশে কেউ আপনার অপেক্ষায় আছে, আর সে হয়তো মানুষ নয়। আজকের কি ভয়ঙ্কর জঙ্গল ও গল্পটি এখানেই শেষ করছি। আমি জানি না আপনারা গল্পটাকে শুধু একটা ভৌতিক গল্প হিসেবে শুনলেন, নাকি শেষ হওয়ার পরও কিছুক্ষণ ঘরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকবেন। তবে যদি আজ রাতে ঘুমানোর আগে দরজায় 3 বার নক শুনতে পান, ঠক ঠক ঠক, তাহলে মনে রাখবেন, সব দরজার ওপাশে মানুষ থাকে না, কখনো কখনো জঙ্গলও দরজার ওপাশে এসে দাঁড়ায়।
আমি ছিলাম আপনাদের গল্পের সঙ্গী। আপনারা শুনছিলেন হরর বাংলা। যদি গল্পটা আপনাদের মনে একটু ভয়ের ছাপ ফেলে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও রহস্যময় ও গা ছমছমে গল্প শুনতে হরর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আজ রাতে ঘুমানোর আগে একবার জানালার বাইরে তাকিয়ে দেখবেন। হয়তো কিছুই দেখতে পাবেন না, কিন্তু যদি দেখেন গাছের অন্ধকারের ভেতর কেউ দাঁড়িয়ে আছে, আর সে যদি দেখতে ঠিক আপনার মতো হয়, তাহলে আলো জ্বালিয়ে দেবেন, দরজা বন্ধ করবেন, জানালা বন্ধ করবেন, আর কোনো শব্দের উত্তর দেবেন না। কারণ সে হয়তো আপনার অপেক্ষায় নেই, সে হয়তো শুধু নিশ্চিত হতে এসেছে আপনি এখনো আপনি আছেন কিনা। শুভরাত্রি, ভালো থাকুন, আর মনে রাখবেন, অন্ধকারকে ভয় পাওয়ার আগে একবার ভাবুন, অন্ধকারের ভেতরে আসলে কি আছে। হরর বাংলা, ভয়ের গল্প, যেখানে গল্প শেষ হলেও ভয় শেষ হয় না।